ড্রামার শুরুতেই আমাদের ইয়নসো নামের একজন মহিলাকে দেখানো হয়, যে কিনা তার কার ড্রাইভ করে একটি রাস্তা দিয়ে যাচ্ছিল। রাস্তায় তখন সে দুইটি লোককে মারামারি অবস্থায় দেখতে। দুইটি লোক তুমুল মারামারিতে মেতেছিল, কিন্তু সে তার মারামারি দেখার পরও তাদের উপর দিয়ে গাড়ি নিয়ে যায়। এখানে সিনটি কাট করে সিন চলে যায় অতীতে। ইউনসো অনেক ভালো একজন হাউসওয়াইফ ছিল। তার হাজবেন্ড এবং মেয়েকে নিয়ে তার জীবন অনেক সুন্দর ছিল। ইউনসো তার হাজবেন্ডকে সাহায্য করার জন্য একটি শপিং মলে জব করত। ইউনসোর হাজবেন্ডের নাম ছিল দুজিন, আর তার মেয়ের নাম ছিল সুহা। তার মেয়ে অনেক ভালো ছিল, স্কুলে পড়তো। এখানে আমাদের একজন পুলিশ অফিসারকে দেখানো হয়, যারা কিনা ড্রাগ ডিলারদের খুঁজছিল, কিন্তু তারা কোনোভাবেই ওই ড্রাগ ডিলারকে খুঁজে পায় না। দুইজনকে ধরার পর তারা জানতে পারে যে ওই দুইজনের কাছে কিছুই নেই। আসলে তৃতীয় ব্যক্তি রয়েছে, যার নাম ছিল বংনাম। বংনামের কাছে ড্রাগস রয়েছে, আর তাকে ধরা অসম্ভব বলা ছিল, কারণ সে মানুষ কম বান্দর বেশি ছিল। সে এতটাই বাদর ছিল যে মানুষ তাকে চাইলেও ধরতে পারতো না। পুলিশ অফিসাররা তার পিছু করতে করতে ব্যর্থ হয়ে যায়। সে কিভাবে যে পালায় এটা সে নিজেই জানতো। এদিকে আমাদের ইয়নসুকে দেখানো হয়, তার হাজবেন্ড তার বাসা বন্ধক রেখেছিল। বন্ধক রেখে অনেকগুলো টাকা নিয়েছিল। ইয়নসু এইসব দেখে অনেক বেশি কষ্ট পায়। তার খারাপ লাগে, সে বুঝতে পারে না এমনটা কেন হয়। এদিকে তার মেয়ের ক্রাশ ছিল তার আর্ট টিচার। যখন সে এইসব জানতে পারে তখন সে অনেক বেশি কষ্ট পায়। তার হাজবেন্ডকে জিজ্ঞাসা করলে তার হাজবেন্ড তাকে জানায়, এছাড়া আমার হাতে আর কোনো রাস্তা ছিল না, এটা আমাকে না পারতে করতে হয়েছে। এইসব দেখে সুহা অনেক বেশি কষ্ট পায়। আর তার হাজবেন্ড তার সাথে এমনভাবে কথা বলছিল, এই কথাগুলো শুনে সেও অনেক বেশি কষ্ট পায়। আর বলে, লাইফের এই প্রথম আমার মনে হচ্ছে তোমাকে বিয়ে করাটাই আমার জন্য ভুল ছিল। আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছি। বাবা মায়ের ঝগড়া দেখে সোয়া অনেক বেশি কষ্ট পায় আর কান্না করে তার বান্ধবীর বাসায় চলে যায়। তার বান্ধবীর সাথে গিয়ে গল্প করে। পরদিন সকালে ইউনসো উঠে দেখে তার হাজবেন্ড মেঝেতে পড়ে আছে। তারপর তার মেয়েকে ডাক দিলে দুইজন মিলে তার হাজবেন্ডকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডক্টর তাকে চেক আপ করে জানায় তার ব্রেন টিউমার রয়েছে। এটা ধীরে ধীরে ক্যান্সারে পরিণত হচ্ছে, তাই তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। এতগুলো টাকার কথা শুনে সে তো অবাক হয়ে যায়, কারণ এতগুলো টাকা তার পক্ষে মেলানো অসম্ভব ছিল। ইউনসো জায়গা জায়গা থেকে টাকা কানেক্ট করা শুরু করে। প্রথমে তো তার স্যালারি নিয়ে নেয় বসের কাছ থেকে। তারপর সে চিন্তা করে তার হাজবেন্ডের ভাইয়ের সাথে দেখা করতে যাবে। তার হাজবেন্ডের ভাইয়ের কাছে যখন সে টাকা চায় তখন সে সরাসরি না করে দেয়। আর যেই জায়গায় তার হাজবেন্ড তার হাজবেন্ডের ভাইকে অনেক বেশি সাহায্য করেছিল, তারপর তার বান্ধবীর সাথে সে গিয়ে কথা বলে। তার বান্ধবী বলে, আমার কাছে আগে টাকা ছিল না, এখন টুকটাক টাকা আছে, তুই চাইলে নিতে পারিস। এগুলো আমাকে আমার ভাই দিয়েছে, সে এখন বারে জব করে। তখন সে বলে, তোর ভাই যে বারে জব করে ওই বারে কি আমাকে জব দেওয়া যাবে? আমি করতে পারবো। তখন সে বলে, আচ্ছা আমি কথা বলে দেখবো। বান্ধবীর বাসা থেকে এসে তার বাসার সব ফার্নিচার বিক্রি করতে শুরু করে। তার মেয়ে সোহা এইসব দেখে অনেক বেশি কষ্ট পায়, তার রুমে চলে যায়। এদিকে আমাদের বংনামকে দেখানো হয়, যে কিনা একটি সস্তা হোটেলে ছিল, আর সে এখানে গোপনভাবে ছিল। যখনই সে তার খাবার অর্ডার করে পুলিশ তখন তাকে ট্র্যাক করে চলে আসে। পুলিশ তাকে ধরতে এলে সে জানালা দিয়ে লাফ দেয়, এত উঁচা থেকে লাফ দিয়েও সে বেঁচে যায়। তারপর সে আবারও পালাতে শুরু করে, পুলিশ তাকে ফলো করছিল। পুলিশ তাকে ধরেই ফেলে, তারপরও আবার সে কেন জানি না ছুটে চলে যায়। ইউনসুকে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কল করে জানায় যে তার হাজবেন্ড মারা যাওয়ার পর সে 6 মিলিয়ন ইউয়ান পেতে যাচ্ছে। এটা শুনে তো সে অবাক হয়ে যায়, পা পিছলে নিচে পড়ে যায়। এখানে আমরা দেখতে পাই যে তার পিছনেই ছিল বংনাম। বংনাম মনে করছিল হয়তো সে তাকে দেখে ফেলবে, আর দেখলে তো চিৎকার দিয়ে উঠবে, তাই সে তাকে মারার জন্য একটি ছুরি নেয়। তখনই ইউনসুর দরজায় কেউ চলে আসে, তাই ইউনসু এখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই যে লোকটি একদমই চুপচাপ এখান থেকে বেরিয়ে যায়। লোকটি চুপচাপ বেরিয়ে গেলেও সে তার ব্যাগ এখানেই ফেলে রেখে যায়। ব্যাগটি সে নেয় না, যদি সে ব্যাগ নেয় তাহলে তো সে অবশ্যই ধরা পড়ে যাবে। কিন্তু তার আচরণ এতটাই ভীত ছিল যে তাকে দেখেই সবাই বুঝতে পারে যে এই হচ্ছে বংনাম। বংনামকে দৌড়াতে দৌড়াতে পুলিশের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। পুলিশরা বংনামকে ধরেই ফেলে, কিন্তু সে এতটাই শক্তিশালী ছিল বা সে এতটাই চতুর ছিল যে পালানোর আবারও চেষ্টা করে, কিন্তু এবার পালাতে গিয়ে তারের মধ্যে পা পেঁচে সে নিচে পড়ে যায়, আর যার কারণে ওই জায়গায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর ঘটনা পুরোই উল্টে যায়, পুলিশ অফিসার চমকে যায়।
কারণ তার মৃত্যুর কারণে তারা ওই ড্রাগগুলোকে খুঁজে পাবে না। এদিকে ইউনসু ড্রাগগুলো পাওয়ার পর সে মনে করে হয়তো এটা তার হাসব্যান্ডের ব্যাগ, তাই তার হাসব্যান্ডের কাছে নিয়ে যায়। কিন্তু তার হাসব্যান্ড তখনই তাকে জানায় যে না, ওই ব্যক্তি তার নয়। তখনই টিভিতে ওই নিউজটি চলছিল। নিউজটি দেখে তারা অবাক হয়ে যায়। এখানে তার হাসব্যান্ড কিছু না বুঝলেও সে বুঝতে পারে যে এই ড্রাগগুলো অনেক মূল্যবান, আর এই ড্রাগগুলো তাকে পুলিশের কাছে দেওয়া উচিত। এখান থেকে সে বাসায় ফিরে ড্রাগগুলোকে চেক করতে শুরু করে। শোনার পর সে বুঝতে পারে যে এই ড্রাগগুলো কতটা ভয়াবহ। পুলিশকে দেওয়ার চিন্তা করেই সে জানতে পারে যে এই ড্রাগগুলো 200 মিলিয়ন ডলারের ড্রাগ। এটা জানার পর তার অবস্থা খারাপ হয়ে যায়। সিন পরিবর্তন হয় ওই বারে। সে বারে যায় কাজ খোঁজার জন্য। তখন তাকে ক্লিনিং এর কাজ দেওয়া হয়। এদিকে আমাদের অফিসার তেগুকে দেখানো হয় তার সিনিয়র তাকে বকাঝকা করছিল। একে তো সে ড্রাগও ধরতে পারেনি, বংনামকেও ধরতে পারেনি। সে বলে আচ্ছা, ড্রাগটি সে খুঁজে বের করবে। কিন্তু সে কিভাবে খুঁজে বের করবে এই বিষয়ে সে কিছুই জানতো না, কারণ এগুলো অনেক কঠিন কাজ ছিল। ইউনসুর কাছে তার মেয়ের টিচারের কল আসে। সে অনেকদিন যাবৎ স্কুল অ্যাটেন্ড করে না। তারপর সে বলে তার মেয়েকে গিয়ে জিজ্ঞাসা করবে। তার মেয়ে সুহা যখন বাসায় আসে তখন সে জিজ্ঞাসা করে সে কেন লেখাপড়ায় মন দিচ্ছে না। তখন সুহা তাকে উত্তরে জানায়, তুমি অনেক বাজে মা, কারণ তুমি একাই কাজ করে যাচ্ছ। তুমি আমাদের বাসার সব জিনিসপত্র বিক্রি করে ফেলেছো, তাছাড়াও নিজের বিয়ের আংটি পর্যন্ত বিক্রি করে ফেলেছো। বাবার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন, তা আমি খুব ভালো করেই জানি। কিন্তু তুমি এইভাবে টাকা ইনকাম করবে, আমাকে কিছু করতে দিবে না। আমি এখন নিজের মতো করে ইনকাম করে বাবার চিকিৎসায় হেল্প করব। সিন পরিবর্তন হয়। সে বাইরে যায় তার কাজ করতে। প্রতিদিনের মতোই সে তার কাজ করছিল। তখন সে ৩টি মেয়েকে কথা বলতে শুনে। তারা নাকি ডং ইয়নের কাছ থেকে ড্রাগ নেয়। কিন্তু সে ডং ইয়নের ফেস এখানে দেখতে পারে না। তারপর জিজ্ঞাসা করে স্টাফের কাছে। তখন সে বলে ভিআইপি কাস্টমারের সাথে ডং ইয়ন ডিল করে। তারপর জানতে পারে তার ড্রাগ ডিলারের নাম, যার নাম ছিল জেমস। কাজ শেষ করে ইউনসো তার হাজবেন্ডের কাছে যায়। ইউনসো হাজবেন্ডের কাছে গিয়ে দেখতে পায় যে ডুজিং এখানে নেই। সে চলে যায় ছাদের উপর। ছাদে গিয়ে দেখতে পায় তার হাজবেন্ড মৃত্যুর জন্য বসেছিল। তখন সে তার হাজবেন্ডকে উপরে আসতে বললে সে বলে যে না, আমি আর উপরে আসবো না। আমি তোমাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না। আমি জানি না আমি ভালো হাজবেন্ড হতে পেরেছি আর না ভালো বাবা। আমি কোনো কিছুই পারিনি। তাই আমার এই জীবন রাখার কোনো মানে নেই। সে যখন পড়ে যেতেই চাইবে, স্টাফের লোকেরা তাকে ধরে আটকায়। যার কারণে সে এবার বেঁচে যায়। তারপর ইউনসু তাকে বলে তুমি যেমনই আছো অনেক ভালো। আমার জীবনের সবচেয়ে মূল্যবান হচ্ছ তুমি। আমি আমার জান দিয়েও তোমার জান বাঁচাবো। তারপর সে তার হাজবেন্ডকে রেখে বাসায় ফিরে। ইউনসো এমন অভিনয় করে তাকে দেখে মনে হচ্ছিল সবকিছু ঠিকই আছে, তার সাথে কিছুই ঘটেনি। তার মেয়েকে বলে আমি একটি রাস্তা খুঁজে পেয়েছি, তুমি তোমার লেখাপড়ার মনোযোগ হও। তারপর সে আবারও বারে চলে আসে তার কাজের জায়গায়। তখন সে জেমসের মতো একটি লোককে দেখে জেমস মনে করে, কারণ গেটআপ পুরো জেমস টাইপের ছিল। সে তার কাপড়ের নিচ থেকে ড্রাগ বের করে দেওয়ার চেষ্টা করছিল। ছেলেটি তাকে অন্যভাবে নিয়ে তার সাথে জোর জবরদস্তি করতে শুরু করে। ইউনসো তো বুঝতেই পারে না ছেলেটি তার সাথে কি শুরু করেছিল। সে তাকে ধাক্কা দিয়ে এখান থেকে ফেলে দিলে ছেলেটি উল্টো তাকে মারার চেষ্টা করে। তখনই এখানে এন্ট্রি হয় জেমসের। জেমস তাকে বাঁচায়, কিন্তু সে জেমসের ফেস দেখতে পারে না। জেমসকেই সে খারাপ লোক মনে করে। কিন্তু জেমস এখানে তার কার্ড দিয়ে এখান থেকে চলে যায়। জেমস চলে যাওয়ার পর সে যখন কার্ডটি খুলে দেখতে পায় তার নাম জেমস ছিল, তখন সে তার পিছু করতে শুরু করে। জেমস বুঝতে পারে হয়তো ভাবে কোনো পুলিশ বা কেউ তার পিছু করছে। তখন সে একটি জায়গায় লুকিয়ে থেকে ইউনসুকে ধরে ফেলে। আর ইউনসুকে দেখে সে তো অবাক হয়ে যায়, কারণ এটা তো অন্য কেউ না, সুয়ানের মা ছিল। সুয়ার মাকে দেখে সে বলে আপনি এখানে কি করছেন। তখন সে বলে আপনি তো সুহার টিচার, তাহলে আপনি এখানে কি করছেন। তখন সে বলে আমার কাছে ড্রাগ রয়েছে, আপনি চাইলে আমি আপনার সাথে ব্যবসা করতে পারি। জেমস বুঝতেই পারে না সাধারণ একজন হাউসওয়াইফের কাছে এতগুলো ড্রাগ কিভাবে এলো, বা সে কোথা থেকে এতগুলো ড্রাগ নিয়ে এলো। তারপর সে মনে করে হয়তো বুল মাল যদি তাকে সে বিক্রি করে, তাই তার বাসায় নিয়ে যায়। বাসায় গিয়ে ড্রাগ চেক করার পর সে তো অবাক হয়ে যায়, কারণ এগুলো অরিজিনাল ছিল। এদিকে আমরা ইউনসুকে দেখতে পাই যে কিনা তার বাসা দেখতে বিজি ছিল। তখন ইউনসু বলে যে আমি সবার সামনে যদি বলে দেই আপনি ডাবল লাইফ লিড করছেন। তখন সে বলে যে ও আচ্ছা, তুমিই বলতে পারো, আমি বলতে পারবো না। আচ্ছা, আমিও যদি তোমাকে এক্সপোজ করে দেই যে তুমি ড্রাগ বিক্রি করছো, তাহলে এটা কেমন হবে। তখন সে বলে যে এভাবে কোনো সমাধান হবে না, চলো আমরা একটি ডিল করি। তখন সে বলে কেমন ডিল।
আমি আর তুমি মিলে একসাথে শেয়ারে কাজ করি। তখন সে বলে আচ্ছা, কাজ করব। জেমস তাকে অনেকগুলো শর্ত দেয়। সে শর্তগুলো পড়তে শুরু করে। শর্তগুলো পড়তে তার অনেক খারাপ লাগছিল, কারণ এখানে অনেকগুলো শর্ত ছিল। লাস্ট শর্ত পড়ে সে তো অবাক হয়ে যায়, কারণ সে 70% নিবে আর তাকে শুধুমাত্র 30% দিবে। এটা দেখে সে বলে না, এমন হতে পারে না, সমান সমান হতে হবে। জেমস তখন জানায় সমান সমান কিভাবে হতে পারে, তুমি নিজেই বলো। কারণ আমি তো সব কষ্ট করব, আমি সব কিছু নিয়ে ডেলিভারি করব, কাস্টমারের সাথে ডিল আমি করব, সব কাজ আমি যেহেতু করব, তুমি শুধু ড্রাগ এনে দিবে, তাহলে তুমি কেন এত টাকা নিবে? আমি তো তোমাকে এত টাকা দিতে পারবো না। যদি এমনটা হয় তাহলে তুমি বলো। এখানে তার কিছুই করার ছিল না, তাই ইয়নসু রাজি হয়ে যায়, বলে আচ্ছা, আমি সময় মতো আপনার কাছে ড্রাগ পৌঁছে দিব, কিন্তু এই বিষয়ে কেউ যাতে জানতে না পারে। জেমস বলে কে জানবে? আমি তো কাউকে বলবো না, আর তোমারও কাউকে বলা উচিত নয়, তাই না? কারণ এটা আমাদের বিজনেস ডিল, পার্সোনাল। এদিকে আমরা বং নামের সহকর্মীকে দেখতে পাই, তার একটি আঙুল কেটে দেয় তার বস, কারণ সে ওই ড্রাগগুলো খুঁজে আনতে পারেনি। আর এই ড্রাগগুলো ছাড়া বিজনেস করবে কিভাবে তারা? আর সাথে এটাও বলে ড্রাগ না পেলে তাকে মেরেই দিবে। এদিকে আমরা জেমসকে দেখতে পাই, যে কিনা তার কাস্টমারের তালিকা দেখছিল। কাস্টমারের তালিকা দেখার পর সে নিউজে একটি বিষয় জানতে পারে, বং নামের কাছে যেই ড্রাগগুলো ছিল ওইগুলো নাকি হারিয়ে গিয়েছে, আর ওইগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই সে তার ড্রাগ ডিলারকে কল করে। এদিকে আমাদের ইউনসুকে দেখানো হয়, যে কিনা তার হাজবেন্ডের সেবা যত্ন করছিল। তার হাজবেন্ড বলে আর কত করবে, তখন সে বলে এত জীবন তুমি করেছো, এখন আমাকে করার একটু সুযোগ দাও। এদিকে বারে আমাদের মিমো নামের একটি মেয়েকে দেখানো হয়, যে কিনা ভিআইপি কাস্টমার ছিল জেমসের। আজ তার বার্থডে ছিল, তাই সে বার্থডে পার্টিতে আসে। এখানে সঞ্জয় নামের একটি ছেলে থাকে, যে কিনা সবার ফোন একসাথে কানেক্ট করে রাখে। পার্টিতে এদের ছাড়াও অন্য আরও লোকেরা ছিল। জেমসের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় মিনোর। মিনোকে আপনারা তো খুব ভালো করেই চিনেন, যে ওই ছেলেটি ওই দিন ইউনসোর সাথে খারাপ ব্যবহার করেছিল, এটা ওই ছেলেটি যাকে খুব বাজেভাবে মেরেছিল জেমস। এদিকে সবাই তাকে বলে যে মিমো, তোমার পার্টি একদমই জমছে না। তারপরে আমরা দেখতে পাই জেমস তাদের জন্য স্পেশাল ড্রাগের অর্ডার করে। এই ড্রাগগুলো পেয়ে তারা অনেক খুশি হয়ে যায় আর নেশা করে দুধ হয়ে থাকে। ইউনসো লক্ষ্য করে সে প্রত্যেকেই ড্রাগ দিচ্ছে, কিন্তু জেমস এক ফোঁটা পানি পর্যন্ত খাচ্ছে না। বিষয়টি তার কাছে একটু অদ্ভুত লাগলেও সে বিষয়টি ইগনোর করে। এদিকে মিয়ন নামের ছেলেটি মিমুর সাথে খারাপ আচরণ করতে শুরু করে, যেহেতু সে ড্রাঙ্ক ছিল তার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করছিল। কিন্তু মিমো তাকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একবারও সে সরে না গেলে তার বন্ধু আসে তাকে মারার জন্য। তখন জেমস তাকে আটকায় আর মিয়নকে এখান থেকে বের করে দেয়। মিনুওকে এখান থেকে বের করে সে সিকিউরিটি গার্ডকে ডাকে, যাতে এখান থেকে তাকে বাহিরে ফেলা হয়, কারণ সে সবার সাথে উল্টাপাল্টা আচরণ করছিল। জেমস তাকে বাহিরে নিয়ে মারধর করতে শুরু করে, আর সব কিছুই ইয়নসু দেখতে পায়। তাকে যে এইভাবে মেরেছে এটা দেখার পর সে অবাক হয়ে যায়। জেমস তাকে মারার পর এখান থেকে চলে যেতে বলে। ইয়নসু তো ওই জায়গায় ছিল। মিনুও যখন ইয়নসুকে দেখতে পায় সে তখন তাকে মারার জন্য তেড়ে আসে। সে তাকে মারতেই যাবে, তখন ইয়নসুর মনে পড়ে যায় তার কাছে তো একটি ইলেকট্রিক ডিভাইস রয়েছে, যেটা তারা তাকে ঘায়েল করতে পারবে। ইলেকট্রিক ডিভাইস দিয়ে ঘায়েল করে সে অনেক বেশি খুশি হয়ে যায়। মিনুও তার গাড়ি নিয়ে এখান থেকে চলে যায়। যেহেতু সে ড্রাঙ্ক ছিল, তাই সে এখানে অ্যাক্সিডেন্ট করে বসে। আর ডিটেকটিভের গাড়িও ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন ডিটেকটিভরা তাকে এসে দেখে। তখন ইয়নসু বুঝতে পারে যে তারা তো বাইরের দিকে যাবে, তাই সে বারবার জেমসকে কল করতে শুরু করে। যেহেতু সবার ফোন একসাথে কানেক্ট ছিল, তাই সে তার ফোনের বাজনা পর্যন্ত শুনতে পারে না। তার ফোন যে এসেছিল এটা পর্যন্ত সে বুঝতেই পারে না। সে তো তার মতো করে সবাইকে ড্রাগ দিয়ে যাচ্ছিল, আর সবাই ড্রাগ নিয়ে অনেক বেশি খুশি ছিল। এদিকে বিষয় ছিল জেমসের। জেমস এখান থেকে কিভাবে বের হবে? জেমস যদি বের হতে না পারে, এখানে তো পুলিশ কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। পুলিশ অলরেডি গেটের বাহিরেই ছিল, কিন্তু সিকিউরিটি গার্ড পুলিশকে এখানের ভিতরে ঢুকতে দেয় না। তারা তাকে যে কোনোভাবে আটকানোর চেষ্টা করে। পুলিশ কিছু ড্রাগ পায়, আর ওইগুলো দেখে তারা বুঝতে পারে বংনাম নিয়ে ওইগুলো পালিয়েছিল। এদিকে আমরা ইউনসুকে দেখতে পাই বারবার বারবার তাকে কল করছিল, কিন্তু তার ফোনে যে এতবার কল আসছিল সে তো বুঝতেই পারছিল না। তারপর সে ভিতরে প্রবেশ করে, কারণ বাহিরে তো পুলিশ ছিল। বাহিরের পুলিশ যদি ভিতরে প্রবেশ করে, তাহলে এখানে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। এখানে যেহেতু অনেক মানুষ ছিল, তাই ধাক্কা খেয়ে সে নিচে পড়ে যায়। পুলিশ বাহিরেই ছিল, সিকিউরিটি গার্ড পুলিশকে ভিতরে প্রবেশ করতে দেয় না। তারা তাদের সাথে অনেকক্ষণ কথা বলে তাদেরকে আটকানোর চেষ্টা করে। তবে ভাই, ঘটনা হচ্ছে পুলিশকে আপনি কত সময় আটকে রাখবেন বলুন? পুলিশ তো ভিতরে প্রবেশই করে যায়। তখনই তার নজর পড়ে ইউনসুর উপর। ইউনসুকে সে দেখতে পায়, কিন্তু ইউনসুর কোনো কথাই সে বুঝতে পারে না, কারণ লাউড মিউজিক ছিল।
তখনই অন্য একজন এসে তাকে পুলিশের কথা বলে দেয়। পুলিশের কথা জানার পর সে প্রত্যেকটি লোককে নিয়ে রুম নাম্বার 3 তে চলে যাওয়ার ব্যবস্থা করে। এদিকে পুলিশ চলে আসে সিসিটিভি ক্যামেরা চেক করার জন্য। পুলিশ যখন সিসিটিভি ক্যামেরা চেক করছিল, এর মধ্যে দিয়ে সে এখান থেকে রুম নাম্বার 3 তে পালানোর চেষ্টা করে। এটা ছিল ভিআইপি রুম। এই লোকেদের মধ্যে একটি লোক ছিল যে কিনা প্রত্যেকটি তারের লাইন সরিয়ে ফেলে, যার কারণে তারা আর সিসিটিভি ফুটেজ দেখতে পারে না। আর তারা যতক্ষণে এসেছিল ততক্ষণে পুরো ফুটেজ ডিলিটও হয়ে গিয়েছিল। এদিকে তারা ভিআইপি রুমে প্রবেশ করে, কিন্তু পুলিশ ভিআইপি রুমে প্রবেশ করার পরও কিছু খুঁজে পায় না। এদিকে আমরা দেখতে পাই সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। পুলিশরা ভিআইপি রুম 3 খুঁজছিল। যেহেতু 3 নাম্বার রুম তারা খুঁজছিল, তাই সে এক কাজ করে, 3 আর 2 এর মধ্যে উল্টাপাল্টা লাগিয়ে দেয়। 3 নাম্বার যে সাইনটি ছিল ওইটি নিয়ে আসে 2-এ, আর 2টি নিয়ে আসে 3-এ, যার কারণে তারা ভুল রুমে প্রবেশ করেছিল। আর জেমস এদিকে গাড়ি করে তার পুরো পার্টি বা গ্যাং নিয়ে অন্য একটি জায়গায় চলে যায়। এটাও একটি বার ছিল। এই বারে গিয়ে সে আবারও ওই ড্রাগগুলো দেয়। পুলিশ অনেক বেশি বিরক্ত হয়। ড্রাগ পাওয়ার পরও তারা কোনো লোককে ধরতে পারেনি। এতটাই রেগে যায় যে তাদের রাগ কন্ট্রোল হচ্ছিল না। মনে করছিল যে তারা এখন যদি তাদের পায় তাহলে মেরে দিবে। এদিকে আমরা জেমস এবং ইউনসুকে দেখতে পাই। তাদের টাকা ভাগ করার পালা ছিল। টাকাগুলো দেখে সে অনেক বেশি অবাক হয়। কারণ এতগুলো টাকা সে 3 মাস কাজ করলেও পেত না। তাই সে মনে মনে ভাবে যে এতগুলো টাকা পেয়ে ভালোই হলো। তখন সে তাকে বলে, এক কাজ করো, এত কথা না বলে টাকাগুলো গুনে নিয়ে যাও। আর তোমার জন্য একটি অফার রয়েছে, যদি তুমি রাজি থাকো তাহলে ওই ড্রাগগুলো আমার কাছে বিক্রি করে দাও, যেগুলো তোমার কাছে আছে। তখন সে বলে, চিন্তা করে দেখব। তারপর বাসায় ফেরার সময় সে খুবই চিন্তিত ছিল, কারণ এতগুলো টাকা তার সাথে। তারপর একটি ওয়াশরুমে গিয়ে টাকাগুলো দেখতে শুরু করে। আর টাকাগুলো দেখে সে কান্না করে দেয়। এই টাকাগুলোর জন্য তার হাজবেন্ডের চিকিৎসা হচ্ছে না। এই টাকাগুলোর জন্য তার মেয়ে ভালোভাবে পড়ালেখা করতে পারছে না। সে ভালোভাবে জীবনযাপন করতে পারছে না। কান্না করে সে তার মেয়ের কাছে গিয়ে শুয়ে পড়ে। মেয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সিন পরিবর্তন হয়, আমরা জেমসকে দেখতে পাই। সে একটি জায়গায় বসেছিল। কেউ তাকে ড্রাগের স্যাম্পল দেয়। স্যাম্পলগুলো চেক করার পর সে জানায় আগে সে ট্রাই করে দেখবে, তারপর চিন্তা করবে কি করা যায়। ড্রাগের স্যাম্পলগুলো আনার পর সে ওইগুলো টেস্ট করে জানতে পারে যে ইউনসোর কাছ থেকে সে যে ড্রাগগুলো কিনেছে ওই ড্রাগ আর এই ড্রাগ একদমই সেম সেম। সে বুঝতে পারে যে পুলিশের কাছ থেকে চুরি হওয়া ড্রাগ হয়তো ইউনসোর কাছে রয়েছে। পরদিন ইউনসো গিয়ে তার হাজবেন্ডের বিল পে করে। তারপর তার হাজবেন্ডের চিকিৎসা শুরু হয়ে যায়। তার মেয়ে সুয়াও তার আর্ট ক্লাসে চলে যায়। আর্ট ক্লাসের টিচারকে আপনারা তো জানেনই, জ্যাম। যখন তার আর্ট ক্লাসের বান্ধবীরা তার পেন্সিলগুলো দেখতে পায়, তখন তারা অনেক বেশি খুশি হয়ে যায় আর ভাবে এত দামি সে কোথায় পেল। সিন পরিবর্তন হয়, আমরা ইয়নসুকে দেখতে পাই। সে তো দিনের বেলায় একটি শপিং মলে কাজ করত আর রাতে করত বারে। যেই শপিং মলে সে কাজ করত এই শপিং মলে কাস্টমার অনেক কমে গিয়েছিল। তারপর সে তার কাজ শেষ করে ডক্টরের কাছে চলে আসে। ডক্টর তাকে বলে যে তোমার হাজবেন্ডের স্টেজ আরও বেড়ে গিয়েছে। তার এখন চিকিৎসার জন্য এই থেরাপিতে কাজ হবে না, অন্য কোনো থেরাপি দিতে হবে। তখন সে ওই থেরাপিটির নাম বললে সে তো একদম হেসে দেয়। কারণ এই চিকিৎসা থেকে ওই চিকিৎসা আরো বেশি ব্যয়বহুল ছিল। বাসায় ফেরার পর সে দেখতে পায় পানির কলটি পর্যন্ত নষ্ট হয়ে আছে। পানির কল প্রথমে সে নিজে ঠিক করতে চায়, কিন্তু না পারার কারণে পরে তাকে বাধ্য হয়ে প্লাম্বার ডাকতে হয়। প্লাম্বার ডাকার পর সে তাকে জানায় যে অনেক টাকা লাগবে। এই টাকাগুলো সে কোথায় থেকে ম্যানেজ করবে? একে তো তার নিজের খাবারের টাকা হচ্ছিল না, আর ওপর থেকে হাজবেন্ডের চিকিৎসা, তার একটার পর একটা বিপদ। এইসব দেখে সে অবাক হয়ে যায়। পরদিন সে তার কাজের জায়গায় চলে যায়। এখানে তারা ডিসকাউন্ট দিয়ে রেখেছিল, কারণ এখন যারাই কেনাকাটা করত তারাই অনলাইনে করত। মলগুলোতে কাস্টমার খুবই কম আসতো। সুয়ার বান্ধবীর বাবা এবং মা চলে আসে এখানে শপিং করার জন্য, আর তারা বারবার শুধু তাকে খোঁটা দিয়ে বলছিল, তোমার জন্যই আমরা এখানে শপিং করতে এসেছি, যাতে তোমার একটু হেল্প হয়, না হয় এত সস্তা মার্কেটে আমি কখনোই আসতাম না। জেমসের কাছে ওই ড্রাগসের জন্য কল আসে। তাকে জানানো হয় তাকে অনেক টাকা দেওয়া হবে। নতুন ড্রাগসটি তাদের প্রয়োজন, তাদেরকে যে কোনোভাবেই নতুন ড্রাগস দিতে হবে। জেমস লোকটির কথা মন দিয়ে শুনে, কিন্তু তার কোনো কথারই সে কোনো রিপ্লাই করে না।
রিপ্লাই না করার কারণ এখানে আমাদের বলা হয় না, পরবর্তীতে হয়তো আমরা জানতে পারবো। এদিকে সোহার অনেক ঠান্ডা লেগেছিল। তার মা তাকে পুরানো একটি জ্যাকেট পরিয়ে তাকে স্কুলে পাঠিয়ে দেয়। সিন পরিবর্তন হয় পুলিশ স্টেশনে। সবাই সিসিটিভি ফুটেজ দেখতে ব্যস্ত ছিল। পুরো সিসিটিভি ফুটেজ ছিল না, কারণ তারা 1 মাসের সিসিটিভি ফুটেজ অলরেডি ডিলিট করে দিয়েছিল। এইগুলো রিকভার হতে অনেক বেশি সময়ের প্রয়োজন ছিল। তাই তাদের কাছে যতটুকু ছিল ততটুকুই তারা দেখছিল। এখানে তাদের জেমসের উপর সন্দেহ হয়, কারণ জেমস সবার থেকে আলাদা ছিল। তাকে দেখে মনেই হচ্ছিল সে এখানে নেশাপানি করার জন্য আসেনি। তেগুর তাকে সবথেকে বেশি সন্দেহ হয়। তেগু মনে মনে ভাবে যে এই লোকটির ফেস দেখতেই হবে, কিন্তু কোনোভাবেই লোকটির ফেস দেখা সম্ভব হয় না। তারপর তেগুকে সিনিয়র দেখে অনেক বকাঝকা করে, কারণ এখন পর্যন্ত তারা কোনো ড্রাগের ব্যবস্থাই করতে পারছিল না। এদিকে আমাদের দোজনকে দেখানো হয়, যে কিনা ইয়ন্সর হাজবেন্ড ছিল। তার অবস্থা খুবই খারাপ। দিন দিন তার অবস্থার যেন কোনো উন্নতিই হচ্ছিল না। তখনই আমরা ইয়ন্সর বান্ধবীকে দেখতে পাই, যে কিনা দোজনের সাথে দেখা করতে আসে। বাহিরে গিয়ে তাকে অনেক গল্পগুজব করে সাহস যোগায়। বলে, তোমার যদি কোনো প্রয়োজন হয় আমাকে কল করো, আমি তোমাকে সাহায্য করব।